বর্তমান সরকার বিশেষ একটি রাজনৈতিক দলকে ভর করে নিরাপদ বিদায় নিতে চাইছে কেন, এই প্রসঙ্গটি নিয়ে আমি আলাপটি করবার আগে গতকাল ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার একটি ফেসবুক স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করে আমি আলাপটি শুরু করতে চাই। তিনি গতকাল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, ভেঙে পড়ো না, নিরাশ হইও না, সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা আয়াত 214। হাসনাত আব্দুল্লাহ নিরাশ হবার কথা বলছেন কেন? হাসনাত আব্দুল্লাহ কি নিরাশ হয়ে গেছেন, কিংবা হাসনাত আব্দুল্লাহদের শিবির কি নিরাশ হয়েছে? কোনো কিছু দেখছে যে তারা তো আসলে বাচ্চা মানুষ, যখন দেখছে যে কোনো কিছু নিয়ন্ত্রণে নাই, আউট অফ কন্ট্রোল, তখন কি তারা নিরাশ হয়ে যাচ্ছেন? এমন প্রশ্নটি এসে যায়। সরকারের মধ্যে একটা নৈরাশ্য ব্যাপার, একটা নিরাশ হবার ব্যাপার, একটা হতাশার ব্যাপার কাজ করছে। তো এই যখন অবস্থা, তখন সরকার কি একটি সেফ এক্সিট খুঁজছে, নিরাপদ ভাবে বের হয়ে যাবার পথ খুঁজছে? এই প্রশ্নগুলো এসে যায়। আমি দু একটা ঘটনা বা উদাহরণ যদি দিই, তাহলে আপনারা বিষয়টি আরো পরিষ্কার হবেন। এই সরকারটি শুরু থেকেই জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম আছে, তাদেরকে নিয়ে মেতেছিল এবং তাদেরকে নিয়েই কিন্তু কাজ করতে চাইছিল এবং আগামীর বাংলাদেশকে তাদেরকে নিয়েই চিন্তা করছিল। কারণ তাদের বিভিন্ন সময়ের কথামালায় এই বিষয়গুলো বেরিয়ে এসছে। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচন করবার জন্য নয়, তারা সংস্কার করবার জন্য প্রাণ দিয়েছে, এটি বোঝাতে চাইছিলেন। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ থেকে এমন বক্তব্য এসছে যে এক ফ্যাসিবাদকে বিদায় করে আর এক ফ্যাসিবাদকে আমরা আনতে চাই না। এমনকি জামাতের মুখ থেকেও এমন বক্তব্য এসছে। আর এক ফ্যাসিবাদ বা আর এক ফ্যাসিস্ট কাকে বলছেন? বিএনপিকেই বলছিলেন। এছাড়া বড় রাজনৈতিক দল আমি ডানে বাঁয়ে পেছনে তাকিয়ে তো দেখতে পাই না। তাহলে বিএনপি, এই যে বিএনপিকে নিয়ে বলা বলির প্রেক্ষিতে মনে হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত এবং বর্তমান সরকারটি বিএনপিকেও আউট করে দেবে, মাইনাস করে দেবে। কারণ আগে থেকেই আগের সরকারকে পতন করার মাধ্যমে আওয়ামী লীগকে এক প্রকার মাইনাস করে দেওয়া সাময়িকভাবে সম্ভব হয়েছে। আওয়ামী লীগ অনুপস্থিত, আওয়ামী লীগ ফিজিক্যালি অনুপস্থিত, সরাসরি কর্মসূচিতে অনুপস্থিত, কিন্তু পেছনে ইতোমধ্যে তীব্রভাবে দাঁড়িয়ে গেছে। এই তীব্রভাবে দাঁড়িয়ে যাওয়াটার হয়েছে এই সরকারের ভয়ের কারণ। এই তীব্রভাবে দাঁড়িয়ে যাওয়া, জনপ্রিয়তা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফোরাম থেকে যখন জরিপ করা হচ্ছে, তখন আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা বারবার উঠে আসছে। কেন উঠে আসছে? আওয়ামী লীগ সরকার পতন হলো, পতন হবার পরে দেশব্যাপী যে তাণ্ডব চলেছে, বাংলাদেশের সাধারণ মানুষ এই তাণ্ডবকে সাধারণভাবে গ্রহণ করেনি। সেটা বিএনপির তাণ্ডব হতে পারে, জামাতের তাণ্ডব হতে পারে, সরকারের তাণ্ডব হতে পারে, যেভাবে হোক একটা তাণ্ডব হয়েছে, একটা ম্যাচাকার হয়েছে এবং সেই তাণ্ডবটি, সেই ম্যাচাকারটি এখন পর্যন্ত চলছে। এই যখন অবস্থা, তখন বিএনপিকে মাইনাস করতে গিয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামাত বাধাপ্রাপ্ত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সরকারের একটা পরিকল্পনা হয়তো ছিল, তাদের অ্যাক্টিভিটি যে বোঝা যায় যে একটা কিংস পার্টি গঠন করবে, আর এদিকে জামাত আছে। এই কিংস পার্টি এবং জামাত মিলিয়ে একটি ক্ষমতার ভাগ বাটোয়ারা হবে।
কিন্তু সেদিকে হচ্ছে না। আওয়ামী লীগ উঠে আসছে, বিএনপি আবার কখনো কখনো আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগ নিষিদ্ধ না করবার পক্ষে মত দিচ্ছে, সংবিধান স্থগিত না করবার পক্ষে মত দিচ্ছে, রাষ্ট্রপতিকে অপসারণ না করবার পক্ষে মত দিচ্ছে। তখন এদের সঙ্গে এই যে সরকার, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামাতে ইসলামের সাথে মতের মিলছে না, তখন শুরু হয়ে যাচ্ছে কনফ্লিক্ট। আর এই যখন কনফ্লিক্ট, তখন সরকার, জামাত ইসলামী কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন ভাবছে যে ওদিকে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আসছে, এদিকে আবার বিএনপি, এর দুটোকে ট্যাকেল করা তো একদম কঠিন। সেই জায়গা থেকে আবার যদি কোনোভাবে আওয়ামী লীগ কামব্যাক করে, ফিরে আসে, তাহলে তো পিঠের চামড়া বাঁচবে না, সরকারে যারা আছেন তাদের পিঠের চামড়া থাকবে না, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পিঠের চামড়া থাকবে না। কারণ একটি নিয়মতান্ত্রিক, একটি সাংবিধানিক সরকারকে উৎখাত করে একটি সরকার গঠিত হয়েছে, এবং এই সরকার গঠিত হতে গিয়ে, গঠন করতে গিয়ে পদে পদে আইনের লঙ্ঘন করা হয়েছে। দেশের সর্বোচ্চ আইন সংবিধান ভঙ্গ করা হয়েছে, সংবিধান লঙ্ঘন করা হয়েছে। এই লঙ্ঘন করা, এই ভঙ্গ করার তো একটি শাস্তি আছে, এবং শাস্তিটি কি? চূড়ান্ত শাস্তি, রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, এবং রাষ্ট্রদ্রোহিতার শাস্তি সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। আওয়ামী লীগ যদি কোনোভাবে আসে, তাহলে জীবন রক্ষা হবে না, প্রাণ রক্ষা হবে না। সেই জায়গায় যখন দেখছে যে সরকার নিজে কিছু করতে পারছে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন দুর্বল অবস্থায়, জামাত ইসলামী যখন একা একা পেরে উঠছে না, কারণ তাদের ভোটের সমর্থন খুবই নগণ্য। বাংলাদেশের মানুষ, আমি বরাবরই বলি, ধর্মপ্রাণ, ধার্মিক, নামাজ রোজা করেন, কিন্তু জামাতকে তো ভোট দেবেন না ভাই। এই সার্বিক অবস্থা যখন বিশ্লেষণ করছেন, বুঝতে পারছেন, তখন মনে হচ্ছে যে সরকার আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের চেয়ে বিএনপির উপর ভর করতে চাইছে। এবং সেটি আমরা লক্ষ্য করলাম গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে। বিএনপি প্রধান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করা হলো, হ্যাঁ অবশ্যই সম্মান, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও সম্মান পাওয়ার যোগ্য। যদি কোনো অপরাধ করে থাকেন তার বিচার হবে, কিন্তু সম্মানের জায়গায় তিনি সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু এতদিন যে সম্মান পাননি, এই সশস্ত্র বাহিনীর দিবসে তাকে সেই সম্মানে সম্মানিত করা হলো। তার বাসা থেকে এক প্রকার সেনা প্রোটোকল দিয়ে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে প্রফেসর ইউনূস ভূয়সী প্রশংসা করলেন তার। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ভূয়সী প্রশংসা করলেন, খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে সাধুবাদ জানালেন। এই সব কিছু কিসের আলামত? এরা কি খালেদা জিয়ার উপরে, বিএনপির উপরে ভর করতে চাইছেন? আওয়ামী লীগ যদি আসে পিঠ বাঁচবে না, পিঠে চামড়া থাকবে না, সেই ভয়ে ভীত হয়ে এখন কি বিএনপির উপরে ভরসা করতে চাইছেন? বিএনপির উপরে ভরসা করে একটি সাজানো, একটি পাতানো, একটি গোছানো নির্বাচন দিয়ে যদি বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে একটু নিরাপদ থাকা যায়, এই আশায়, একটু নিরাপদ থেকে একটু নিরাপদ হয়ে প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাওয়া যায়, এই আশায় অবস্থাটি তেমনটাই মনে হচ্ছে। কারণ সরকার আগে প্ল্যান এ, প্ল্যান বি যেভাবে প্ল্যান করেছিল, সেই প্ল্যানগুলো ভেস্তে যেতে বসেছে। আর সেই জায়গায় আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসছে, এই ভয়ে সরকার এখন পরিকল্পনা করছে প্ল্যান বি, এ বি বাদ দিয়ে প্ল্যান সি, যে কোনোভাবে অন্ততপক্ষে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে হলে অন্ততপক্ষে নিরাপদে এক্সিট করা যাবে। কিন্তু আওয়ামী লীগ আসলে নিরাপদে এক্সিট করা যাবে না, ধরে ফেলবে। এই ভয়ে ভীত হয়ে বিএনপির উপর ভর করতে চাইছে বলেই প্রতীয়মান হচ্ছে। কিন্তু
সেই চাওয়া কি পূর্ণ হবে? সেই পূর্ণ হওয়া পর্যন্ত বা সেই পূর্ণ হবার সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। শুরু করছি দুটি ভালো সংবাদ দিয়ে। প্রথমটা হলো, আমি আমার এই চ্যানেলে একটা ভোটের আয়োজন করেছিলাম 3 জন প্রার্থীকে দিয়ে। প্রথমজন হলো শেখ হাসিনা, দ্বিতীয়জন জনাব তারেক রহমান এবং তৃতীয়জন ইউনূস। আমার সেই ভোট আয়োজনে প্রায় 26,000 দর্শক ভোট দিয়েছেন। সেই 26,000 দর্শকের ভোটের মধ্যে 94% ভোট পেয়েছে শেখ হাসিনা, 3% ভোট পেয়েছে জনাব তারেক রহমান এবং 3% ভোট পেয়েছে ইউনূস সাহেব। এটা হয়তো মনে হতে পারে যে এটা আমার চ্যানেল, আমি একটু আওয়ামীপন্থী, আওয়ামী লীগের পক্ষের কথা বলি, এখানকার সব দর্শকই আওয়ামী লীগের হতে পারে। এখানে সবাই একতরফা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে, জামাত, বিএনপি, ইউনূসের সমর্থক এরা ছিল না, এরা ভোট দেয় নাই, বা তারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না, আমার চ্যানেল ফলো করে না, যার কারণে তারা ভোট দেয় নাই। কিন্তু আপনারা জানেন 20 তারিখে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে। সেই নির্বাচন হয়েছে 15টি পদে এবং 15টি পদের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ 9টি পদে বিজয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। একজন প্রার্থী নির্বাচিত হয়েছে বিএনপি থেকে এবং বাকি যে 5 জন প্রার্থী তারা নির্বাচিত হয়েছে স্বতন্ত্র থেকে। এই 5 জন কিন্তু বিএনপিরও না বা অন্য কোনো দলেরও না, এর মধ্যে মিক্সড আছে, কেউ আছে আওয়ামী লীগের, কেউ আছে বিএনপির, কেউ আছে অন্যান্য দলের। তাহলে এই যে নিরঙ্কুশ বিজয় বাংলাদেশ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের নির্বাচনে, এখান থেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাই করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে চলে গেছে মাত্র 3.5 মাস হয়। এই 3.5 মাসের মাথায় আওয়ামী লীগের এই ব্যাপক জয়, এই ব্যাপক জনসমর্থন, এটা থেকেই কিন্তু অনুমান করা যায় যে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে কতটা ভালোবাসে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা এখন পর্যন্ত পদচ্যুত হয় নাই বা পথভ্রষ্ট হয় নাই। এই নির্বাচন দেখে কিছু কিছু মানুষের, কিছু কিছু দলের এমনভাবে গা জ্বালা শুরু হয়ে গেছে, তাদের কিছু বক্তব্য আপনারা দেখলে আপনাদের মনে হবে যে তারা এই দেশের মা বাপ, তারা এই দেশ থেকে আওয়ামী লীগের বীজ উৎপাদন করবে, তারা এইটা একটা কন্ট্রাক্টরি নিয়েছে, তাদের এটা প্রথম দায়িত্ব। আপনি আমাদের দেশের একজন কুলাঙ্গার সাংবাদিক আছে মাহমুদুর রহমান সাহেব, তার বক্তব্যটা আপনারা খেয়াল করলে দেখবেন, গতকালকে তিনি এইটা নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন নির্বাচন দেওয়ার কি দরকার ছিল, আগাছা পরিষ্কার না করে কেন নির্বাচন দিলেন? আরে ভাই, আওয়ামী লীগ তো যদি আগাছা হয়, আপনি কত আগাছা আপনি উৎপাদন করবেন? সারা বাংলাদেশ থেকে কত কোটি মানুষকে আপনি মেরে ফেলবেন, জেলে দিবেন? বাংলাদেশ ব্যাংকে তো মাত্র কয়েক হাজার অফিসার, সেখান থেকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারে আছেন, আপনারা বিদায় করলেন। কতজন করবেন? বাংলাদেশ ব্যাংকটা চালাইতে হবে না? ওখানে যদি আপনি এই বাংলাদেশ আওয়ামী লীগকে আগাছা মনে করে উপড়িয়ে ফেলতে, তাহলে তো অর্ধেক অফিসারকে বিদায় করে দিতে হবে। আপনার বাংলাদেশ ব্যাংক আপনি চালাবেন না? আপনারা তো করতে চেয়েছিলেন বিচার বিভাগে, হাইকোর্টের বিচারপতিদের আপনারা সবাইকে বিদায় করতে চেয়েছিলেন, কিন্তু কেন ফেরত আসলেন? হাইকোর্টে এই 15 বছর যে বিচারপতি নিয়োগ হয়েছে সবাই তো আওয়ামী মানা, তো সবাইকে আপনারা বিদায় করে দিতেন, তারপর দেখতাম আপনারা কিভাবে হাইকোর্ট চালান, সুপ্রিম কোর্ট চালান। ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংক থেকেও আপনারা অফিসার বিদায় করে দিয়ে বাংলাদেশ ব্যাংক কিভাবে চালাবেন? বাংলাদেশ ব্যাংকের মতো যদি আপনারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে উপড়িয়ে ফেলতে চান আগাছা মনে করে, কত কোটি বাঙালিকে আপনারা উপড়িয়ে ফেলবেন? বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী, বাংলাদেশের 75% জনগোষ্ঠী, বাংলাদেশের এখনো 60 থেকে 75 জনগোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, বাংলাদেশ আওয়ামী লীগের ভক্ত, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ভোট দেবে। আপনারা আওয়ামী লীগকে আগাছা মনে করে উপরাতে উপরাতে আপনাদের বাল চুল সবই দেখবেন শেষ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ উপরানো শেষ হয় নাই।